দেশবাসী, প্রিয় দেশবাসী, তরুণ বন্ধুরা, গান্ধী কেন্দ্রের পক্ষ থেকে শুভেচ্ছা নিন। এই যে ভারত বিরোধিতা কথা বলা হচ্ছে, ভারতীয় পণ্য বয়কট, সেগুলো নিয়ে আপনারা দেখছেন যে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস এবং নাম ধরে ধরে বলা হচ্ছে, সেই সব বিষয়ে আমরাও ধারাবাহিকভাবে কথা বলবার চেষ্টা করছি। তো এই একটু আগে একটা ভিডিও করলাম, আমরা এই ভিডিওগুলোর এপিসোড নাম্বার দিয়ে দিচ্ছি 1, 2, 3, 4 করেই ধারাবাহিকভাবে। যারা দেখবেন তারা বুঝতে চেষ্টা করবেন যে কেন আমরা শ্রমজীবী হয়ে এখানে কথা বলছি। তো সুনির্দিষ্টভাবে আমরা আরও বলে নেব যে আমরা বাংলাদেশে এই যে বিগত 40 বছর যাব যেই সেক্টরটাকে উন্নত করার চেষ্টা করছি, সেই সেক্টরটার নাম বাংলাদেশের তাঁত শিল্প, হস্তচালিত তাঁত শিল্প। এবং এখানে একটি তথ্য আপনাদেরকে আমরা প্রথমেই দিয়ে রাখব। সেই স্বাধীনতার পরে তো দীর্ঘ সময় যখন দেশের তৈরি পোশাক শিল্প আজকের পর্যায়ে আসে নাই, তখন পর্যন্ত বাংলাদেশে কৃষির পরে সবচেয়ে বেশি সংখ্যক লোকজনকে যেখানে কর্মসংস্থান দেওয়া হতো, সেই সেক্টরটির নাম হলো বাংলাদেশের তাঁত শিল্প। এবং কৃষির পরে আমরা যেটাকে এখন বলছি জিডিপিতে যে সবচেয়ে বেশি অবদান, কন্ট্রিবিউশন ছিল, যে গ্রোথ বলা হয়, সেইখানে যে অবদান ছিল, সেখানে কৃষির পরে সবচেয়ে বড় অবদান ছিল তাঁত শিল্পের। এবং সমগ্রভাবে যদি বলি, এখনও তাঁত শিল্পের ওপরে নির্ভর করে যে বস্ত্রশিল্প, সেটা মিলে এখনও যে কন্ট্রিবিউশন করে, এখনও যে পরিমাণ গ্রোথে তারা কন্ট্রিবিউশন করে, সেটার সঙ্গে আসলে গার্মেন্টস সেক্টর পারবে না, এখনও পারবে না। কিন্তু যেহেতু আমাদের দেশে যারা কথা বলেন, সংবাদ মাধ্যমে, বুদ্ধিজীবী, লেখক, কলামিস্ট, এরা প্রত্যেকেই উঁচু শ্রেণীর মানুষ, তারা আসলে শাসক শ্রেণীকেই প্রতিনিধিত্ব করেন। সুতরাং তারা শাসকদেরই স্বার্থ বেশিরভাগ লোক রক্ষা করেন, দু একজন বাদে বেশিরভাগ তারা শাসক পক্ষকে রক্ষা করেন, পক্ষে বলেও রক্ষা করেন নিজেদের স্বার্থ, বিপক্ষে বলেও নিজেদের স্বার্থই তারা রক্ষা করেন। অথবা এটা আমরা পরিষ্কার বলতে পারি যে তারা তাদের শ্রেণীর স্বার্থ রক্ষা করেন। কিন্তু তারা 90-95% শ্রমজীবী, কৃষিজীবী, মেহনতি মানুষের স্বার্থ কখনো রক্ষা করেন নাই, সেই জন্য কখনো কথা বলেন নাই, আপাতত বলছেন না। যদি এইটার কেউ মনে করেন যে চ্যালেঞ্জ করবেন, আসতে পারেন, আমাদের সঙ্গে চ্যালেঞ্জে আসতে পারেন, আমরা রাজি। আপনারা দেখান যে এইখানে যারা সাংবাদিক খুব প্রথিতযশা, এমনকি এখন আমরা বলবো যে যারা অর্থনীতিবিদ নামে নানা থিঙ্ক ট্যাঙ্ক করেছেন, সিপিডি থেকে শুরু করে, আমরা বলবো যে প্রত্যেকটা প্রতিষ্ঠান, তারা কর্পোরেট প্রতিষ্ঠানের স্বার্থ দেখেন, তারা নিজেদের স্বার্থ দেখেন, দেশের উপরি কাঠামোতে যারা বসবাস করেন, ক্ষমতা সংশ্লিষ্ট অথবা বিশেষত বিদেশি দাতা সংস্থা, তাদের হয়ে কাজ করেন, তাদের স্বার্থেই কথা বলেন। তারা কখনো জনগণের স্বার্থে কথা বলেন না। হ্যাঁ, বক্তৃতা বিবৃতি দেওয়ার সময় জনগণের জন্য মায়া কান্না করবার লোকের কোনো অভাব দেশে কখনো ছিল না, এখনও নাই, হবেও না। কিন্তু তাতে করে কি হয়েছে বলেন? বাংলাদেশে যে বৈষম্য, যে দারিদ্র, সেটা গেছে কোথায়? আজকে আমরা দাঁড়িয়ে আছি এই মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যর উচ্চ মূল্যের কষাঘাতে আমরা আমাদের জীবন কিভাবে নাস্তানাবুদ হচ্ছে, সেটাকে আমরা জানি না? আমরা জানি। সুতরাং আমাদেরকে বুঝে নিতে হবে। এখন আমরা পরিষ্কার বলছি যে সাধারণ মানুষকে মাঠে নামতে হবে, বিভিন্ন পেশার লোকজনকে। আমরা তাঁত শিল্প নিয়ে কথা বললেও কিন্তু আরও গণপণ্য সহ সব কিছু নিয়েই কথা বলবো। কিন্তু এইভাবে কৃষিখাত থেকে কেউ আসেন, কৃষককে নিয়ে সরাসরি কথা বলেন না, বললে আমরাও বলবো। তবে তাদের দিক থেকে সরাসরি যারা কৃষিকাজের সঙ্গে জড়িত, সেখানে বহু ছেলেমেয়েরা আছেন, তারা পোস্ট গ্র্যাজুয়েশনও করছেন, তারা তাদের বাবার, তাদের মায়ের, তাদের ভাই বোনের, তাদের কমিউনিটির জন্য তাদেরও তো কন্ট্রিবিউট করা দরকার, তারা কথা বলেন। এভাবে কথা বলতে না শুরু করলে এই যে তথাকথিত প্রখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যারা, তারাই কথা বলবেন, এবং তারা সবসময় ভুল কথাই বলবেন। ভুল মানে কি? তারা সঠিকই বলেন, কিন্তু আমাদের জনগণের বিপক্ষে, এই অর্থে আমাদের কাছে ভুল। সুতরাং আমাদেরকে কথা বলতে হবে অন্যভাবে। যেমন এই ভারত বিরোধিতার বিষয়ে এখন আমি বাস্তব উদাহরণ দিয়ে দিয়ে কথা বলবো। তো আমরা একটি ঘটনা তুলে ধরি, এই একটি ভিডিওতেই সেটা শেষ হবে না, আবার তার পরবর্তী ভিডিওতে সেটা শেষ করব। সেটা হলো যে 1980-র দশকে আমরা সিরাজগঞ্জের লোক, সিরাজগঞ্জের উল্লাপাড়া, শাহজাদপুর, বেলকুচি, চৌহালির একটা অংশ,
কামারখন্দ, সিরাজগঞ্জ সদর, বিভিন্ন জায়গায় প্রচুর তাঁত আছে। এবং বৃহত্তর পাবনার কথা বললে পাবনা জেলার বেড়া, সুজানগর, সাথিয়া সব কিছু মিলে বৃহত্তর পাবনা জেলা হলো বাংলাদেশের সবচেয়ে বেশি তাঁত অধ্যুষিত এলাকা। সমগ্র তাঁত শিল্পের ৮০% প্রায় উৎপাদন এখান থেকেই হয়, আর বাকি যে 20% সেটা টাঙ্গাইলে হয়। আগে নরসিংদীতে অবশ্য অনেক বেশি ছিল, কিন্তু তারা এখন মিলের উৎপাদনে আধুনিক মিল কলকারখানা চলে গেছেন, তাঁত সেভাবে নেই। সুতরাং সে তাঁত শিল্পে কী ঘটনা ঘটলো এটা বলি। ৮০ দশকে ৮০-৮১ সালে তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্র বিভাগে সম্ভবত দ্বিতীয় বর্ষের শেষ দিকে উঠেছি আর কি, ৮১-৮২ সাল। হঠাৎ করে আমাদের কাছে অনেক তাঁতি গেলেন এবং ঢাকায় যে একটা অ্যাসোসিয়েশন ছিল, দি বাংলাদেশ হ্যান্ডলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন, সেই বাংলাদেশ হ্যান্ডলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন তখনকার ফেডারেশন অফ চেম্বার অফ কমার্সের FBCCI যেটা, তার সবচেয়ে বড় মেম্বার ছিল, কারণ তাদের তাঁতিদের মেম্বার ছিল 4000, আর অন্য শিল্প কলকারখানা চেম্বার সব কিছু মিলে দেখা যেত সব মিলেও 2000-এর উপরে ছিল না। সুতরাং তাদের খুব ছিল, সেখানে ভূমিকা ছিল, জোর ভূমিকা ছিল। তো তারা এসে আমাদেরকে বললেন যে দেখেন এখন দেশের অন্যান্য অঞ্চলে তো বটেই, এমনকি সিরাজগঞ্জ পাবনা জেলাতেও চালানি হয়ে আসা ভারতীয় প্রিন্টের ছাপা শাড়ি দিয়ে সমগ্র মার্কেট ভরে গেছে। যদিও কিছু কিছু দরিদ্র মহিলারাই সেগুলো বিক্রি করছেন, কিন্তু মূল লাভটা নিয়ে যাচ্ছেন এর ব্যবসায়ী যারা চোরাচালানির সঙ্গে জড়িত। কারণ তখন আমদানি করে ভারতীয় প্রিন্টেড কটন শাড়ি আনবার কোনো সুযোগ ছিল না, এগুলো চোরাই পথে আসতো এবং ব্যাপক আকারে আসতো, এবং তাতে করে তাঁত শিল্পের যে উৎপাদিত পণ্য বিশেষ করে শাড়ি, সেটা সাংঘাতিকভাবে সেটা বাধাগ্রস্ত হচ্ছে। কিভাবে বাধাগ্রস্ত হচ্ছে? তখন তারা বললেন যে এই শাড়িগুলো অত্যন্ত লাইট, মানে হালকা ধরনের, কিন্তু পরতেও আরাম, কিন্তু সেখানে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো যে কতগুলো রং আছে। একটাকে বলা হয় ফিরোজা রং, টার্কোইজ, রানী গোলাপি বা রেড, এইরকম কমলা, কাঠালি, বিভিন্ন রকমের অত্যন্ত উজ্জ্বল এবং লুক্রেটিভ রং, এত সৌন্দর্য তাদের মধ্যে এবং এত অ্যাট্রাকটিভ রং, অত্যন্ত উজ্জ্বল। এইসব রঙের কারণে আমাদের দেশের মহিলারা ব্যাপকভাবে, এবং সেই সময় এটার দাম ছিল 100-150 টাকা, সর্বোচ্চ 200 টাকার মধ্যে। 80-82-83 সালের কথা চিন্তা করেন, অত্যন্ত ভালো শাড়ি। তখনও বাংলাদেশের যেগুলো প্রিন্টের শাড়ি ছিল, তখন শাড়ি খুবই কম ছিল, তখনও এই জিয়াজনি বোধহয় নামে নাই, শুধু পাকিজা বা এই জাতীয় কিছু এবং কিছু মিলের হতো। তো তারপরে যেটা পারফেক্ট, তারপরে প্রাইড, এরা কিন্তু তখনও মার্কেটে আসেনি আমার জানা মতে আর কি। তো তারাও তৈরি করতো, কিন্তু তাদের ওখানে এই ফাইবার রিঅ্যাক্টিভ কালার দিয়ে তারা হয়তো ফিরোজা রং করতে পারতেন, কিন্তু তাদের শাড়ি যেটা 400 টাকা সেটা ভারত থেকে আসতো 200 টাকা। এবং তাদের যে টেক্সচার, তাদের যে বুনট গঠন এবং পরতে যে আরাম এবং তাদের যে সুতার মান, সেটা কিন্তু বাংলাদেশে ছিল না, যার ফলে ব্যাপক আকারে লোকজন সেই সব শাড়ি কিনতে শুরু করেছে। তো তাহলে তাঁতিরা কী করবেন? তখন আমরা অসংখ্য মিটিং করলাম বস্ত্র মন্ত্রণালয়ে, বাণিজ্য মন্ত্রণালয়ে, অর্থ মন্ত্রণালয়ে। তখন এই অ্যাসোসিয়েশনের যারা সভাপতি এবং মহাসচিব ছিলেন, তারা সরাসরি বিশেষ করে আমার সঙ্গে যোগাযোগ করলেন যে আপনি যেহেতু এই বিষয়ে আগে থেকে গবেষণা করেন, সাপ্তাহিক বিচিত্রাতে তখন আমি অল্প অল্প করে তাঁত শিল্পের উন্নয়নের বিষয়ে লিখতে শুরু করেছি এবং কি কি সমস্যা সেগুলো তুলে ধরবার চেষ্টা করছি। সেখানে বিচিত্রা সম্পাদক, যার কথা না বললেই নয়, যার আমার জীবনে আমাদের এই যে গবেষণায় যার প্রভূত অবদান আছেন, তিনি মুক্তিযোদ্ধা বিচিত্রা সম্পাদক শাহাদত চৌধুরী, তাকে আমরা মামা বলে ডাকতাম। তার একজন ভাগনা আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সতীর্থ ছিলেন, এবং তিনি তাঁত নিয়ে লেখার কারণে আমাকে অনেক উৎসাহিত করতেন এবং নিয়মিত খোঁজ নিতেন তাঁত শিল্পের কোথায় সমস্যা এবং কীভাবে তার ইমপ্রুভমেন্ট করা যায়। এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কিন্তু এটা করেছেন, এবং বাংলাদেশের বস্ত্রশিল্পকে একটা অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য এই যে বিচিত্রা থেকেই প্রথম ফ্যাশন প্রতিযোগিতা, দুটো ঈদকে কেন্দ্র করে ফ্যাশন প্রতিযোগিতা। তো যাই হোক, সেটা অন্য ভিন্ন বিষয়, তার বিষয়ে বলতে গেলে অন্তত 5টা এপিসোড লাগবে, বলা যাবে, সেটা আমরা পরে বলবো। কিন্তু আমরা যে কথা বলছিলাম, তো ভারতীয় শাড়ি দিয়ে বস্ত্র
যেটা ছাপা শাড়ি, সেটা দিয়ে যখন মার্কেট ভরে যেতে থাকলো, তখন দুটো প্রসঙ্গ আসলো। একটা হলো যে এই মানের শাড়ি তৈরি করতে হবে, যেটা লাইট, সুতাটা কিভাবে প্রসেস করলে ভালো হবে। আর হলো যে এই যে বিশেষভাবে ফিরোজা রং, অত্যন্ত আকর্ষণীয় একটা রং, এবং একটাকে বলা হয় রানী গোলাপি, এটা টেক্সটাইলের ভাষা বলা হয় রেড 6B বা 4B এরকম বলা হয়। আর একটা গোল্ডেন রং, যেটা অরেঞ্জ, কমলা, কাঠালি, ভায়োলেট, এর নানা ধরনের একেবারে বৈচিত্র্যময়। তারপরে নানা রকমের গ্রিন, যেটাকে আমরা বলি প্যারোট গ্রিন, অত্যন্ত উজ্জ্বল একটা রং। সেই সব রঙের ছাপা, তারা সেই শাড়িগুলো যে কেউ দেখলে কিনবেন। একদিকে দামে সস্তা, অন্যদিকে পরতে আরাম, আর এই কালারগুলো নেই। তখন আমরা মিনিস্ট্রিতে কথা বলার পরে তারা বললো, দেখেন আপনারা এটাকে কিভাবে করতে পারেন, আমরা করব। আসলে তো তাদের কিছুই করার ছিল না, কারণ তাদের হাতে ওই রকম প্রতিষ্ঠান ছিল না, তাদের উদ্দেশ্যও ছিল না যে বাংলাদেশের তাঁত শিল্পকে তারা সহায়তা করবে। ওই রকম গ্রামীণ কোনো শিল্প, গ্রামীণ কৃষি নিয়ে তো তাদের মাথা ব্যথা ছিল না। তাদের মাথা ব্যথা ছিল ওই যে কর্পোরেট হাউস নিয়ে তখনকার সময়ে। তো যাই হোক, সেটা আমরা সেই বিষয়ে এখানে বলছি না। যেটা আমাদের মূল বক্তব্য, সেটা হলো আমরা অ্যাসোসিয়েশনে বসলাম, বসার পরে বললাম যে এটার বিকল্প ব্যবস্থা হলো এই ধরনের শাড়ি বাংলাদেশে উৎপাদন করতে হবে। এবং তখন তাঁতিরা আমাদেরকে বললেন যে দেখেন, আপনারা এক কাজ করেন, আমাদেরকে এই রঙগুলো সুতা রং করবার ব্যবস্থা করে দেন, কারণ আমাদের এখানে যে ব্যাট কালার দিয়ে আমরা যুগের পর যুগ রং করে আসছি, সেখানে শুধু ট্র্যাডিশনাল কয়েকটা রং, ব্লু, ভায়োলেট, গ্রিন, আর ন্যাপথলিয়ার লাল, আর হলো আপনার খয়েরি, যেটাকে মেরুন বলে, এই জাতীয় 7-8টি রং, তার বাইরে না। এবং এগুলো কিন্তু অত উজ্জ্বল হয় না। তো এই সুতা রং করে আমাদের তো চলবে না। আবার কিছু লোক বললেন যে ঠিক আছে, আপনার প্রিন্টেড মিলের শাড়ির দাম যদি কমে, তাতে তাঁতের তো সুবিধা হচ্ছে না, তাঁতিদের তো বাঁচতে হবে। তখন আমরাই সিদ্ধান্ত নিলাম, আমি নিজে তখন চিন্তা করলাম যে একটা গবেষণা প্রতিষ্ঠান তৈরি করি। এবং এইটার যেহেতু, এবং আমাকে সবাই ধরলো, কেন ধরলো, যেহেতু আমরা রসায়ন শাস্ত্রে পড়ি। আর আরেকটা হলো 1972 সাল থেকে আমি তাঁত শিল্পের সঙ্গে আমার পিতার সহায়তা নিয়ে, যিনি গান্ধীবাদী ছিলেন, তার বিষয়ে আমরা ভিডিও করব। তার স্মৃতির প্রতি আমি এই গান্ধী কেন্দ্রটা, আমার যে ইউটিউব চ্যানেল বা আমাদের গবেষণা প্রতিষ্ঠান নামকরণ করেছি আমার পিতাকে স্মরণ করার জন্য। কারণ তিনি একেবারে প্রত্যক্ষভাবে গান্ধীজির চরকা আন্দোলনের সঙ্গে দীর্ঘ সময় যাবৎ জড়িত ছিলেন। এবং সেইখান থেকে দেশ স্বাধীন হওয়ার পরে যখন পাকিস্তান ভারত হলো, তখন তিনি সিরাজগঞ্জ বা বৃহত্তর পাবনার জেলার এই অঞ্চলে এসে তিনি প্রথমে সুতা কাটা শিখাতেন লোকজনকে, তারপরে রং করা, এগুলো তিনি এবং তার 2-3 জন বন্ধু যারা তার সঙ্গে আন্দোলনে জড়িত ছিল, তারা মূলত আসামের লোক, কলকাতায় পড়াশোনা করতেন, সেখান থেকে তারা আন্দোলনে গিয়েছিলেন। কিন্তু পূর্ববঙ্গের এই অঞ্চলগুলোতে তাদের প্রত্যেকের আত্মীয় ছিল, তারা এখানে এসে কাজ করতেন। তো যে কথা বলতেছিলাম, তখন আমি বললাম যে ঠিক আছে, এটা তো আমাকে যেহেতু আপনারা ধরছেন, আমি রসায়ন শাস্ত্র পড়ি, আর টেক্সটাইলটা হলো আমার রন্ধ্রে রন্ধ্রে আছে, উইভিং, স্পিনিং থেকে শুরু করে ডাইং আর অ্যাক্সেসরিজ যা কিছু আছে সব কাজই আমি জানি। সুতরাং আমি তো মানে কি বলা যায় যে ট্র্যাডিশনালি পারিবারিকভাবেই টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আর এখন যেহেতু রসায়ন শাস্ত্র পড়ছি, তাহলে তো আমার দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব আছে। সুতরাং আমরা বললাম ঠিক আছে, আমরা এই বিষয়ে পদক্ষেপ নেব, তবে একটু সময় লাগবে, কারণ এটা চাইলেই হবে না, এটা দেখতে হবে যে এটা কীভাবে হচ্ছে। এবং তার জন্য আমরা প্রথম যে কাজটা করলাম সেটা হলো যে আমাদেরকে ভারতে যেতে হবে, ভারত ভ্রমণ করে দেখতে হবে যে ভারতের আবার কিছু তাঁতের শাড়িও আসতো, সেখানে ওই রঙগুলো ছিল। তাহলে তারা কি করে, কিভাবে করে, সেইটা যদি বিস্তারিতভাবে আমরা, তখন অ্যাসোসিয়েশন থেকে আমাদেরকে একটা টিম করে পাঠানো হলো, যে টিমের নেতৃত্বে আমি নিজে ছিলাম। ছাত্রজীবনেই আমরা ভারতে গিয়ে এই কাজটা শুরু করলাম, যে কিভাবে তাদের এই সব রং, তাদের সুতা, তাদের এই যে বুননের যে টেকনিক, এগুলো আমরা শিখে আসব। তো এই ভিডিওটি শেষ করবার আগে, কারণ 15 মিনিটের বেশি একটা ভিডিও করা ঠিক হয় না, লোকজনের ধৈর্যচ্যুতি হয়, আরেকটা ভিডিও আমি করছি এখনই। তো যেটা বলছিলাম যে ভারতের কাছ থেকে আমরা কিভাবে কত কিছু শিখেছি, সেইটা তো পরিষ্কার করে বললে আমাদের কোনো কিছু ক্ষতি হবে না, বা আমরা যে হীনমন্যতার এখানে কোনো সুযোগ নেই। আমরা অনেক শিখেছি, ভারত অনেক বড় দেশ, এবং এটা তো বলা উচিত যে আমরা তো সবাই ভারতেই ছিলাম। এখন ব্রিটিশদের রাজনৈতিক কুটচালে পড়ে কিছু হিন্দু, কিছু মুসলমান নেতৃত্ব উপরের শ্রেণীতে
তারা তাদের নিজ নিজ স্বার্থে কে প্রধানমন্ত্রী হবেন, কে বড় বড় মন্ত্রী হবেন, সেই সব কারণে কিন্তু দেশ ভাগ করেছেন। এখানে কোনো হিন্দু, মুসলমান, সাধারণ নাগরিক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ কেউ ভাগ করেন নাই। সবাই একত্রে ছিল এবং কত হাজার বছর ধরে তারা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ছিল, এটা সবাই জানেন। সুতরাং খালি হুজুগ তৈরি করে, যেটাকে বলি যে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ, সেই স্বার্থের বশবর্তী হয়ে কথা বললে চলবে না। তো ভিডিও বড় হয়ে যাচ্ছে, এখন আমরা এটা এখানে শেষ করে নেক্সট ভিডিওতে আবার আমরা ওই পুরো পিকচারটা, যে কিভাবে আমরা সেখানে গিয়ে শিখলাম, শিখে আমরা নিজের দেশে এসে কি কি করলাম এবং অদ্যাবধি আমরা এই সেক্টরকে কোথায় থেকে কোথায় নিয়ে এসেছি এবং কিভাবে ভারতের সহায়তা নিয়েছি, আবার তারাও আমাদের কাছ থেকে এখন সহায়তা নিচ্ছে, কিভাবে নিচ্ছেন সেটা যদি আমরা বলি, অন্তত 5-6টি 10টি ভিডিও করা যাবে। তখন না বলা যাবে যে আমরা কার বিরোধিতা করব, ভারতীয় পণ্যে বয়কট করব, ভারতের জনগণকে বয়কট করব, নাকি ভারতের শাসক শ্রেণীকে বয়কট করব। আল্লাহ হাফিজ। পরবর্তী ভিডিওতে যাচ্ছে।